Hello friends, welcome to my YouTube channel The Web as Education. সো ফ্রেন্ডস, আমরা যে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে লক্ষ্য করে যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 56 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 55 অর্থাৎ 55টা ক্লাস করা হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন কিন্তু ক্লাসটিতে করানো হচ্ছে। যারা ক্লাসে এর আগে ক্লাসগুলো দেখোনি অর্থাৎ ক্লাস 1 থেকে, তারা অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে প্রথম থেকে কিন্তু ক্লাসগুলো দেখো, কারণ প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস করানো হয়েছে, বিভিন্ন প্রশ্ন যেগুলো সিচুয়েশন বেসড প্রশ্ন বা যেগুলো একটু ঘুরিয়ে প্রশ্ন গুগলি টাইপের আসে সেই প্রশ্নগুলো করানো হয়েছে এবং সাথে সাথে সাবজেক্টিভ যে প্রশ্নগুলো পড়ে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো রয়েছে সেখান থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। এবং ইউটিউবে প্রথম কিন্তু এত ক্লাস করানো হচ্ছে, কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু প্রাথমিকের জন্য আশা করছি আমার দেখা কিন্তু কোনো ক্লাস এত ইউটিউবে কিন্তু করায়নি। আর এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়েব অ্যাস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি এবং ইউটিউব চ্যানেলেও আপডেট দিয়েছি যে দুটো বই আমি অলরেডি পাবলিশ করেছি। সেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড একটা বুক এবং আরেকটা হচ্ছে 23 জেলার যে সম্পূর্ণ তথ্য এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ তথ্য। তো এই দুটো বুক খুবই গুরুত্বপূর্ণ। যেটা ইন্টারভিউ রিলেটেড বইটা রয়েছে সেটা রয়েছে 125 টাকা দাম, যেটাতে 344টা পেজ রয়েছে। এটা সম্পূর্ণ কিন্তু পিডিএফ আকারে তোমরা পাবে। আরেকটা যেটা পশ্চিমবঙ্গের ভূগোল এবং যেটা 23 জেলার সম্পর্কে সম্পূর্ণ তথ্য, সেটা 180 টাকাতে রয়েছে। ওটাতেও কিন্তু প্রায় 300 পেজ রয়েছে। কিছুদিন পর কিন্তু তোমাদের জন্য আমি বই লিখছি আর কি কিছুগুলো, যেগুলো হচ্ছে ডেমো নিয়ে। ক্লাস 1 2 একসাথে ডেমো, কতগুলো ডেমো হতে পারে এবং প্রত্যেকটা বিষয় যে টপিকগুলো রয়েছে কোন কোন টপিকের উপর ডেমো পড়তে পারে সেই ডেমোর ক্লাস একদম কিন্তু পিডিএফ বানানো হচ্ছে এবং ওটাও কিন্তু বাই করতে হবে। ক্লাস 1 2 একসাথে করাবো, তারপর ক্লাস 3 এবং ক্লাস 4 আর 5 এই প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাস ওয়াইজ কিন্তু আমি ডেমো পিডিএফগুলো বানাচ্ছি, ওগুলো কিন্তু বাই করে নিয়ে নেবে। তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ওখানে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এবং এই ক্লাসগুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ যে তোমার ইন্টারভিউতে যে ভাইভা রয়েছে, ভাইভাতে 5-এ 5 পেতে গেলে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে এবং জানতেই হবে। দেখো আজকের যে ক্লাস সেটা হচ্ছে 56 নম্বর ক্লাস। তো বলবো সকলকে, যারা চ্যানেলে নতুন আছো, প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ক্লাসগুলো পেয়ে থাকো। এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। লাইক কিন্তু অনেকেই করছো না, এটাতে কিন্তু খুবই খারাপ লাগছে, একটা ডিমোটিভেশন ফিল হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, ভালো লাগছে কি না। তো অবশ্যই কিন্তু তার জন্য কমেন্ট করো, শেয়ার করো বন্ধুর সাথে এবং লাইক অবশ্যই করো। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে স্কুল সম্পর্কে, অর্থাৎ স্কুল এর অর্থ কী। এটা কিন্তু প্রশ্ন করেছিল যে আপনি যে বিদ্যালয়ে পড়াতে যাবেন, তো তাহলে বলুন তো তাহলে এই স্কুল শব্দের অর্থ কী। না কি বলবে, না বিদ্যালয়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্কুল। অর্থাৎ আমরা সকলে জানি যে বাংলাতে বলে বিদ্যালয় এবং ইংরেজিতে বলে স্কুল। তো এই বিদ্যালয় যে শব্দটা সেটা হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে স্কুল এবং লাতিন ভাষা থেকে এসেছে। এই স্কুল শব্দটা কিন্তু ল্যাটিন বা লাতিন ভাষা থেকে এসেছে। এর অর্থ হলো কি, অবসর সময়ে তাত্ত্বিক জ্ঞানের আলোচনা। অর্থাৎ আমরা জানি কি যে বিদ্যালয়ে কি আমাদের তাত্ত্বিক কোনো জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ তত্ত্বগত জ্ঞান। এই স্কলার বাই ডিসিশন হেল্ড ইন স্পেয়ার টাইম, অর্থাৎ এটার মানে কি না, স্কুল হলো এমন একটি স্থান যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে। আমরা কি বিদ্যালয়ে যাই কী জন্য, না জ্ঞান অর্জন করার জন্য। তো বিদ্যালয়ে যাওয়ার কারণ কি, না আমরা জ্ঞান আরোহণ করি, জ্ঞান অর্জন করি। সেখানে শিক্ষক শিক্ষিকা মহাশয়রা থাকেন, তারা জ্ঞান দেন এবং সেই জ্ঞানগুলো আমরা কি নিজেদের মধ্যে কি সঞ্চার করি এবং জ্ঞানের কি বিকাশ ঘটে। তো বিদ্যালয়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্কুল, এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ হচ্ছে অবসর সময়ে তাত্ত্বিক জ্ঞানের আলোচনা। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থভাবে বলা যায় না, স্কুল হলো এমন একটি স্থান যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে বা রয়েছে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। এটা কিন্তু প্রশ্নটা করেছিল একবার, অর্থাৎ 2017তে কিন্তু এটা প্রশ্ন করেছিল একজন পরীক্ষার্থীকে বা চাকরি প্রার্থীকে, যে প্রথাগত শিক্ষা বলতে কী বোঝায়। তো প্রথাগত শিক্ষা কি, নামটিতে বোঝা যাচ্ছে প্রথা, যেখানে কোনো কিছু নিয়ম প্রথা থাকবে, ঠিক তো। তো কি বলবে, না মানুষের জীবনযাত্রা প্রণালী জটিল হতে থাকায় এই জটিল জীবনযাত্রার সঙ্গে অভিযোজন করার জন্য
বয়স্কদের দ্বারা পরিচালিত অপ্রথাগত শিক্ষা যথেষ্ট নয়। মানেটা কি না, আমরা কি যে জীবনযাত্রার প্রণালী জটিল হচ্ছে এবং এই জটিল জীবনযাত্রার সঙ্গে অভিযোজন অর্থাৎ একে অপরের সাথে যে মিথস্ক্রিয়া কথোপকথন, এই অভিযোজন করার জন্য বয়স্কদের দ্বারা যে পরিচালিত সেই অপ্রথাগত শিক্ষা কিন্তু যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন হলো কি বিশেষ একদল অভিজ্ঞ ব্যক্তি যারা নির্দিষ্ট স্থানে, এটা কিন্তু মনে রাখবে, প্রথাগত শিক্ষাতে কী থাকবে, একটা নির্দিষ্ট স্থান থাকবে, শিশুদেরকে নিয়ে এসে শিশুদের অভিযোজনের পথ বা কৌশলগুলি শিশুদেরকে অবহিত করাবেন এবং তা অনুশীলনের জন্য উৎসাহ দান করবেন। এই লাইনগুলো মনে রাখবে। এভাবে দেখা গেল যে শিক্ষার জন্য প্রয়োজন হলো নির্দিষ্ট ব্যক্তি সকল, নির্দিষ্ট স্থান, শিক্ষার্থী, অভিযোজনের কৌশল, এই সমস্তগুলো দেখা গেল। এই ধরনের শিক্ষাকে বলা হচ্ছে প্রথাগত শিক্ষা। মানে কি, একটি সাধারণ ভাষায় বলতে গেলে না, প্রথাগত শিক্ষা বলতে বোঝায় এমন ধরনের শিক্ষা যেখানে একটা ব্যক্তি সকল অর্থাৎ থাকবে, কিছু স্টুডেন্ট থাকতে পারে, সেখানে একটা নির্দিষ্ট স্থান থাকবে, অর্থাৎ যে কোনো জায়গাতে কিন্তু শিক্ষাদান হবে না, সেখানে শিক্ষার্থী এবং অভিযোজনের কৌশল সকল এগুলো থাকবে, সাথে সাথে কি যারা পাঠদান করাবেন সেই শিক্ষক বা শিক্ষিকা মহাশয় অবশ্যই থাকবে, এবং যেখানে নিয়ম শৃঙ্খলার সমস্ত কিছু একটা টাইম মাফিক বা সময় মাফিক হবে, সেটা হচ্ছে এই প্রথাগত শিক্ষা। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, যে প্রথাগত শিক্ষার উপাদান কি, উপাদানগুলি কি কি। তো প্রথাগত শিক্ষা তো আমরা জানলাম, তো এর উপাদানগুলো তো জানা দরকার। তো কি বলবে না, প্রথাগত শিক্ষার উপাদানগুলো হচ্ছে শিক্ষক অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তি যিনি কি আমাদের পাঠদান করান, বা শিক্ষিকা হতে পারে। নির্দিষ্ট স্থান অর্থাৎ বলতে আমরা কি জানি, বর্তমানে বিদ্যালয় থাকবে। শিক্ষার্থী এবং পাঠ্যক্রম, যেখানে কি যারা পাঠদান করবেন তারা থাকবেন এবং তার সাথে কি পাঠদান করবেন সেই পাঠ্যক্রম থাকবে, অর্থাৎ অভিযোজনের উপায় সকল থাকবে। তাই বলা হয় বিদ্যালয় বা স্কুল হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষা। নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত কথাগুলো দ্বারাই বোঝা যাচ্ছে যে নিয়ন্ত্রণ মুক্ত একটা এবং নিয়ন্ত্রণের মধ্যে যেটা থাকবে। তো অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে না, সাধারণভাবে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে, কি সাধারণতভাবে বিদ্যালয়ের যে নিয়ন্ত্রিত পরিবেশ থাকে তার বাইরে কোনো রকম পূর্ব নির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই, যার কোনো একটা রীতিনীতি থাকবে না, কোনো পূর্ব নির্ধারণ থাকবে না যে এই টাইমের মধ্যে তোমাকে বিদ্যালয়ে আসতে হবে, পড়াশোনা করতে হবে, শিক্ষক শিক্ষিকা সমস্ত শিক্ষাকর্মী ছাত্র থেকে শুরু করে তারা একটা সঠিক সময়ে সঠিক স্থানে আসবে, পড়বে, লিখবে, জানবে, এটা নয়। অর্থাৎ কোনো রকম পূর্ব নির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা লাভ করে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। অনিয়ন্ত্রিত শিক্ষা একদিকে যেমন নিয়ন্ত্রিত শিক্ষা ও নিয়ম বহির্ভূত শিক্ষার থেকে আলাদা, তেমনি এই শিক্ষা আবার নিয়ন্ত্রিত ও নিয়ম বহির্ভূত শিক্ষার পরিপূরকও বটে। অর্থাৎ আমরা শিক্ষা কি, আমরা যেমন জানলাম যে অনিয়ন্ত্রিত শিক্ষা, তাহলে আরেকটা কী রয়েছে, নিয়ন্ত্রিত শিক্ষা। তো এই অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো পূর্ব নির্ধারিত পরিকল্পনা থাকবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু তুমি শিক্ষা লাভ গ্রহণ করতে পারো, কোনো সময় মাফিক থাকবে না, কোনো নিয়ম শৃঙ্খলা তার মধ্যে থাকবে না। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ নিয়ন্ত্রণহীন যে শিক্ষা ব্যবস্থায় কথায় বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপর নেক্সট আসছে, আমরা অনিয়ন্ত্রিত তো জানলাম, তাহলে এবারে জানতে হবে নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধহীন বা বিধিবদ্ধ, এই দুটো আলাদা আলাদা। তো বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে না, সমাজ দ্বারা নির্ধারিত সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় তাই হলো প্রথাবদ্ধ বা বিধিবদ্ধ, এটা বদ্ধ হবে, ঠিক তো, প্রথাবদ্ধ বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। মানে কি পরিষ্কারভাবে না, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি থাকবে, একটা পূর্ব নির্ধারিত সময় থাকবে, একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে, সেই পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীরা পাঠদান করবে, যে পাঠদানের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে, অর্থাৎ এই শিক্ষাদানের ফলে কি হতে পারে বা কেন শিক্ষাদান করানো হচ্ছে, এই সমস্ত কিছু যেটাতে থাকবে সেটা হচ্ছে বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। ওকে, বা প্রথাবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা। নেক্সট কি, নেক্সট হচ্ছে বিদ্যালয়ের সংজ্ঞা বলতে আপনি কি বলবেন। যদি আপনাকে বিদ্যালয়ের সংজ্ঞা, যেমন স্কুল সম্পর্কে আমরা জানলাম, তো এবার হচ্ছে বিদ্যালয়ের সংজ্ঞা বলতে আপনি কি বলবেন। না, এখানে শিক্ষাবিদ একটা মনে করা দরকার, শিক্ষাবিদের নাম যিনি বলেছিলেন যে শিক্ষাবিদ ক্যাটারগুড বলেন, কি বলেন না, বিদ্যালয়ের সংজ্ঞা থেকে বলেছেন বিদ্যালয় হলো নির্দিষ্ট স্তরের
একদল সংগঠিত ছাত্র সমবায়। আর কি না, যারা নির্দিষ্ট একটি বা একগুচ্ছ গৃহে নির্বাচিত কয়েকটি বিষয় অধ্যয়ন করে এবং এক বা একাধিক শিক্ষক, অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক ও অন্যান্য শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে থাকে। এটা কিন্তু মনে রাখবে বিদ্যালয়ের সংজ্ঞা। তাহলে আমরা কি জানবো, যেখানে কি থাকবে, একটা নির্দিষ্ট স্তরে একদল সংগঠিত ছাত্র সময় অর্থাৎ ছাত্র থাকবে, ছাত্রছাত্রীরা থাকবে, যারা নির্দিষ্ট কি একটি বা একগুচ্ছ গৃহে অর্থাৎ একসাথে যে আমরা পাঠদান করি সেই নির্বাচিত কয়েকটি বিষয় যেগুলো থাকে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত, এই সমস্ত একটা বিষয়গুলো থাকবে যেগুলো অধ্যয়ন করে, এবং এক বা একাধিক যেখানে শিক্ষক, অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক ও অন্যান্য শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে থাকে, সেটাই হচ্ছে বিদ্যালয়ের মূল সংজ্ঞা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পিয়ার লার্নিং বা সঙ্গী শিখন বলতে কি বোঝো বা কাকে বলে। এটা কিন্তু প্রশ্ন করেছিল। না কি বলবে সঙ্গী শিখন বা পিয়ার লার্নিং কি? না বলবে সহপাঠীদের মাধ্যমে শিখন কথাটির পরিপূরণ রূপ হলো সহপাঠীদের দ্বারা শিখন বা পিয়ার টিউটারিং। অর্থাৎ কি সহপাঠীদের মাধ্যমে আমরা কি মেলামেশা করে আমরা শিক্ষা গ্রহণ করি। তো তাহলে সহপাঠীদের মাধ্যমে শিখন কথাটির পরিপূরণ রূপ হলো সহপাঠীদের দ্বারা শিক্ষণ বা পিয়ার টিউটারিং। প্রাচীনকালের গুরুকুল শিক্ষায় এই ব্যবস্থা দেখা যায়, যা পরবর্তী সময়ে সর্দার পোড়ো বলা হতো। কি এই পিয়ার লার্নিংকে কী বলতো? সর্দার পোড়ো। প্রশ্ন পড়তে পারে যে সর্দার পোড়ো বলতে আপনি কি বোঝেন, কোনোদিন কি শুনেছেন নাম? না কি বলবে না সহপাঠীদের মাধ্যমে শিখন কথাটি পরিপূরণ রূপ হলো সহপাঠীদের দ্বারা শিখন। প্রাচীনকালে বলছে গুরুকুল শিক্ষায় এই ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ যে সহপাঠী শিখন বা পিয়ার টিউটারিং, এটাকে বলা হয় সর্দার পোড়ো। বর্তমানে একে বলা হয় মনিটর প্রথা বা মনিটর সিস্টেম। এখানে গুরু মহাশয়দের অনুপস্থিতিতে বা কখনো কখনো উপস্থিতিতেও পাঠদানের ভার থাকতো অপেক্ষাকৃত বয়স্ক এবং অধিক মেধাসম্পন্ন শিক্ষার্থীদের উপর। দেখবে তোমরা যখন বিদ্যালয়ে যাবে, কিছু কিছু শিক্ষার্থী হয়তো একটু সিনিয়র থাকে বা পড়াশোনাতে ভালো, বয়স্ক, তুমি তাদেরকে কি দায়িত্ব দাও? এই আজ তুমি বাকি তোমার ভাই বোনদের বা ছাত্রছাত্রীদের কি করো, আজ তুমি নামতাটা বলো, ওরা তোমার সাথে সাথে বলবে। তো এই ধরনের কি যে কোনো একজন মেধাসম্পন্ন বা একটু অপেক্ষাকৃত বয়স্ক যে শিক্ষার্থী বা ছাত্র বা ছাত্রী থাকে, সে কী করে না বাকি ক্লাসরুমের সমস্ত জন যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে মনিটরিং করে এবং তাদেরকে কিছু পাঠদান তাদের একসাথে করে। এটা হচ্ছে পিয়ার টিউটরিং, যা প্রাচীনকালে সর্দার পোড়ো নামে পরিচিত ছিল, বা সহপাঠী শিখন বা সঙ্গী শিখন। ওকে, নেক্সট দেখো, তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, যে শিক্ষণ প্রক্রিয়ায় কি কি থাকবে। তুমি যে শিক্ষণ প্রক্রিয়া দান করবে বা শিক্ষা দান করবে শিক্ষার্থীদের, সেখানে কি কি থাকবে না কি বলবে শিক্ষণ প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়গুলি থাকবে। কি কি? 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর সামনে সমস্যা উপস্থাপন করা, অর্থাৎ তুমি পাঠদান করাচ্ছ বা পাঠদান দিচ্ছ তাদেরকে, শিক্ষার্থীদের, তো কোনো একটা সমস্যা তুমি তাদের সামনে উপস্থাপন করবে, তবে তো তারা সমাধান করার চেষ্টা করবে অবশ্যই, তাহলে একটা সমস্যা উপস্থাপন তোমাকে করতে হবে। 2 নম্বর কি সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলা। একটা সমস্যা তো দিলেই সাথে সাথে তারা যখন সমাধান করবে, সমস্ত শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের মধ্যে যারা রয়েছে তারা সেটাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিনা, জানার চেষ্টা করছে কিনা, বোঝার চেষ্টা করছে কিনা, তারা সকলে অংশগ্রহণ করছে কিনা, এই দিকটা একটা থাকা দরকার। অর্থাৎ সক্রিয় করে তোলা শিক্ষাদানে, সমস্যা সমাধানে, পাঠদানের উপর। নেক্সট 3 নম্বর কী থাকবে না বিভিন্ন পরিস্থিতিতে যাতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারে তার অনুশীলন করা। অর্থাৎ কি তুমি যখন দেখবে যে বিদ্যালয়ে পাঠদান করানো হলো, তারপরে হয়তো 1 মাস কি 2 মাস পর একটা এক্সাম নেওয়া হলো, তো এই যে পরিস্থিতির মধ্যে তারা যে উত্তরগুলো লিখবে তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে তারা এই বিষয়গুলো অনুশীলন করেছে কিনা এবং সেটি তারা ঠিকভাবে সেটা বাস্তবায়িতভাবে রূপ দিতে পারছে কিনা তাদের পরীক্ষাতে, সেগুলো তারা দেখবে। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে যাতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারে তার অনুশীলন করানো হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে লুক্কায়িত পাঠক্রম কি। তো লুক্কায়িত পাঠক্রম অনেকে কিন্তু হতবাক হয়ে যাবে যে এটা আবার কি না কি বলবে। অনেক সময়ে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে কাজ করতে উৎসাহ দেওয়া হয়, অর্থাৎ বলা হয় না যে তুমি এটা পারবে, এটা করো, এই করো, ওই করো, যেমন প্রজেক্টের কাজ, অ্যাসাইনমেন্টের কাজ, এইসব দেওয়া হয়। এইসব কাজের ফলে শিক্ষার্থী কি জ্ঞান বৃদ্ধি পায়,
দক্ষতা বিকশিত হয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, এগুলো তাদের মধ্যে ঘটে থাকে। প্রত্যেক শিক্ষকেই এই প্রত্যাশা, এটা এ হবে, ঠিক আছে, এই প্রত্যাশা কিন্তু কি করেন, কিন্তু তারা এই প্রত্যাশাকে ব্যক্ত করেন না এবং পাঠ্যক্রমের পরিকল্পনায় এর উল্লেখেও থাকে না। অর্থাৎ কি, যে কোনো হয়তো যে প্রজেক্ট দিচ্ছ বা কোনো কাজ দিচ্ছ, এটা কিন্তু কি থাকে কি না, পাঠ্যক্রমে অনেক সময় থাকে না, এবং শিক্ষক মহাশয়রা কি এই প্রত্যাশা করেন, কিন্তু তারা এই প্রত্যাশাকে ব্যক্ত করেন না এবং পাঠ্যক্রমের পরিকল্পনাও এর উল্লেখ থাকে না। একেই বলা হয় কি, লুক্কায়িত পাঠ্যক্রম বলা হয়। ওকে, যেমন বিদ্যালয়ের পোশাক কি বলছে, যে বিদ্যালয়ে পোশাক পরা শ্রেণীকক্ষে কি শিক্ষক যদি প্রবেশকালে উঠে দাঁড়ানো হয়, যেমন বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান, এটা অনুষ্ঠান হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক করেছে, কোনো অনুষ্ঠান, পারস্পরিক যে সহযোগিতা হয়, এগুলো কিন্তু একটা লুক্কায়িত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমরা বলতেই পারো যে কোনো একটা, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে লুক্কায়িত পাঠ্যক্রমের একটা বৈশিষ্ট্য বলতে পারবে, না কি বলবে, শ্রেণীকক্ষে যে প্রবেশ করলে শিক্ষক মহাশয় আসতে গেলে গুড মর্নিং বলা, বা শ্রেণীকক্ষে উঠে দাঁড়ানো, তার একটা যে মিথস্ক্রিয়ার মনোভাব, বা কোনো অনুষ্ঠানে যে আনুষ্ঠানিক পরিচালনা করা, সহযোগিতা করা পারস্পরিক, এই সবই হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। অর্থাৎ এগুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে থাকে না, এগুলো কি, এগুলো শিশু শিক্ষার্থীদের তোমাকে আচরণগতভাবে তাদেরকে শেখাতে হয় যে এগুলো করা দরকার, এগুলো করা উচিত। এটা হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম। নেক্সট আরেকটা পাঠ্যক্রমের কথা জানা দরকার, সেটা হচ্ছে রেটোরিয়াল পাঠ্যক্রম কাকে বলে। তো রেটোরিয়াল পাঠ্যক্রম কি, অনেকে কিন্তু এটি জানো না, জেনে নাও। অনেক সময় নীতি নির্ধারণকারীগণ, রাজনীতিবিদগণ, বিদ্যালয়ের প্রশাসকগণ এবং যারা শিক্ষা ব্যবস্থার উচ্চ পদে আসীন আছেন, তারা পাঠ্যক্রমের সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা ব্যক্ত করে দেয়। যেমন উদাহরণস্বরূপ ধরা যায় যে বোঝা ব্যতিরেকে শিখন, অর্থাৎ লার্নিং উইদাউট বার্ডেন, যা ন্যাশনাল কাউন্সিল ফ্রেমওয়ার্ক 2005 অর্থাৎ NCF 2005 অনুসারে কিন্তু এই নির্দেশ রয়েছে কি, যে লার্নিং উইদাউট বার্ডিং, অর্থাৎ বোঝা ব্যতিরেকে শিখন। এবং এটা কোন কমিশন বলেছিল বলতে পারবে? এটা বলেছিল তোমাদের কি, যশপাল কমিশন কিন্তু এই কথাটা বলেছিল। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই শিক্ষা কমিশন নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে, মূল্যায়ন ভিডিও রয়েছে, NCF নিয়ে ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখো, চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে কিন্তু সমস্ত পেয়ে যাবে। তো এই ধরনের যে বক্তব্য সাধারণ বিস্তার লাভ করে প্রকাশনা, জনগণের প্রতি যে বক্তব্য বা সরকার স্তরে বিবরণীর মাধ্যমে, একে বলা হয় কি, রেটোরিয়াল পাঠ্যক্রম। তো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ WB টেট ইন্টারভিউ ক্লাস, বিভিন্ন টিচিং রিলেটেড বা চাকরি সংক্রান্ত যে জব নোটিফিকেশন বা জব নিউজ, এই সমস্ত কিছু কিন্তু তোমরা আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে পেয়ে যাবে। তাই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট 11 নম্বর, আমরা এটা সম্বন্ধে অনেকেই জানি, কিন্তু এর কিছু বিষয় রয়েছে যেগুলো অনেকেরই জানার দরকার এবং অনেকেই জানে না, যে গান্ধীজির এই যে বুনিয়াদী শিক্ষা, এই বুনিয়াদী শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য বলুন। আমরা জানি গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, নৈতালিম যে শিক্ষা বলা হয়, তো এই সম্পর্কে আমরা আগেই জেনেছি ক্লাসে। তো আজকে হচ্ছে এই যে বুনিয়াদী শিক্ষা, এই শিক্ষার বলছে কয়েকটি বৈশিষ্ট্য বলুন। না কি বলবে, না 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছেলে মেয়ের জন্য সর্বজনীন, বাধ্যতামূলক, অবৈতনিক শিক্ষাদান বা শিক্ষা গ্রহণ। তো এখানে কি 7 থেকে 14 বছর মধ্যে যে সমস্ত শিশু শিক্ষার্থীরা রয়েছে, তাদের কি সর্বজনীন, বাধ্যতামূলক এবং অবৈতনিকভাবে শিক্ষাদান দিতে হবে। 2 নম্বর কি, এই স্তরে ইংরেজি শিক্ষা দেওয়া হবে না। মনে রাখবে গান্ধীজি কিন্তু বুনিয়াদী শিক্ষায় কোনো ইংরেজি শিক্ষার কথা প্রথমে বলেননি। এখানে মাতৃভাষার মাধ্যমেই কিন্তু শিক্ষাদান দেওয়া হবে। অর্থাৎ তুমি যে ভাষাতে তুমি বড় হয়েছো, মায়ের কাছ থেকে শুনে বা তোমার পরিবার পাড়া প্রতিবেশীর কাছে, সে ঠিকভাবে একটু গুছিয়ে, কিছু বাংলাভাবে, কিছু ভালো করে গুছিয়ে মাতৃভাষার মাধ্যমে কিন্তু তোমাকে শিক্ষাদান দিতে হবে। আঞ্চলিক ভাষা নয়, মনে রাখবে মাতৃভাষা। বুনন, চামড়ার কাজ, কাঠের কাজ, সেলাই, কৃষি, বাগান তৈরি, মৎস্য চাষ বলছে প্রভৃতি, এই যে যেমন শিল্পকে কেন্দ্র করে তারা অর্থ উপার্জন করবে এবং নিজেদের শিক্ষার ব্যয় তারা নিজেরাই বহন করবে। অর্থাৎ এখানে কি, শিশু শিক্ষার্থীরা বা যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে, বুনিয়াদী শিক্ষায় তারা নিজেরা হাতের কাজ যেমন জানবে, সাথে সাথে এর থেকে শিক্ষা গ্রহণ করবে এবং কিছু অর্থ উপার্জন করবে। ওকে, নেক্সট আর কি থাকবে, না থাকতে হবে এখানে কি, এখানে গান্ধীজি অনুবন্ধ প্রণালীর শিক্ষা দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ একটার সাথে একটা লিঙ্ক আপ, এমন নয় যে ইতিহাসের সাথে ভূগোল লিঙ্ক আপ, এটা নয়।
তুমি পড়ার সাথে সাথে তুমি তোমার কর্ম করতে পারো, যেমন ছবি আঁকা বলতে পারো, কোনো হাতের কাজ করতে পারো, কিছু জিনিস যে যে বিভিন্ন ধরনের যে মানে ফেলে দেওয়া বস্তুগুলো সেখান থেকে কিছু ভালো কিছু তৈরি করতে পারা, এগুলো হচ্ছে কি কাজের মাধ্যমে বা হাতে কলমে শিক্ষার গ্রহণ কথা বলা হয়েছে বুনিয়াদী শিক্ষাতে। নেক্সট, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও নাগরিকতা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হবে। এই কিসের শিক্ষায়? এই বুনিয়াদী শিক্ষায়। 7 নম্বর কি, যতদূর সম্ভব পাঠ্যপুস্তককে পরিহার করতে হবে। এখানে কিন্তু গান্ধীজি পাঠ্যপুস্তক থেকে হাতে কলমে নিজের যে বাস্তব জগতের বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে জানা, ব্যবহার করা, সেগুলো তৈরি করতে শেখা, এগুলো কিন্তু তিনি কথা বলেন এই বুনিয়াদী শিক্ষায়। এখানে তিনি পাঠ্যপুস্তককে পরিহার বা দূরে রাখতে বলেছেন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে গান্ধীজি প্রস্তাবিত শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা কেন বলা হয়? আপনি কি মনে করেন? না, এই শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বলা হয় কারণ কি না, জাতির মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ কী বিষয়গুলো জানা দরকার, জাতির মূল্যবোধটা কী, সাংস্কৃতিক বিষয়গুলো কী, এগুলো সম্পর্কে একটা তাদের মধ্যে শিক্ষার্থীর মধ্যে একটা ঐতিহাসিক যে ভিত্তি, সাংস্কৃতিক ঐতিহ্যকে কি একটা ভিত্তি করা গড়ে তোলা, অর্থাৎ এইগুলো তাদের মধ্যে কিন্তু মানে প্রবেশ করানো বা এগুলো তাদের মধ্যে মনে গেঁথে দেওয়া। নেক্সট 2 নম্বর বলছে, এর লক্ষ্য হলো ব্যক্তি এবং জাতির ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা। অর্থাৎ একটা মানুষের যে সমস্ত প্রাইমারি নিডগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করার কথা বলা হয়েছে বুনিয়াদী শিক্ষায়। নেক্সট কয়ে বলেছে, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে দণ্ডায়মান। এই যে বুনিয়াদী শিক্ষা, এই সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট 4 নম্বর, জাতি, ধর্ম, লিঙ্গভেদে সকল ভারতবাসীর জন্য ন্যূনতম শিক্ষা ব্যবস্থা করা। অর্থাৎ কেউ কোনো আলাদা জাতি নয়, আলাদা ধর্মের নয়, আলাদা লিঙ্গভেদে নয়, অর্থাৎ সকল ভারতীয়বাসীর জন্য যে ন্যূনতম শিক্ষা দরকার সেটা কিন্তু প্রদান করার কথা এই বুনিয়াদী শিক্ষাতে বলা হয়েছে। নেক্সট মধ্যে রয়েছে শিক্ষার্থী মৌলিক এবং সৃজনশীল সক্রিয়তাকে সঙ্গে যুক্ত। অর্থাৎ কি তাদের মধ্যে কি কি মৌলিক চাহিদা রয়েছে বা কি কি তাদের মৌলিক গুণ রয়েছে, কিভাবে তারা পাঠদানটা ভালো করবে, সাথে সাথে যে কাজগুলো কতটা তাদের মধ্যে সৃজনশীল প্রক্রিয়া রয়েছে, সক্রিয়তা থাকবে সেই সৃজনশীলতার মধ্যে, তারা কাজ কি কতটা ধৈর্য সহকারে আনন্দের সহিত করছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুনিয়াদী শিক্ষায় বলা হয়েছে। আর এই জন্যই একে বুনিয়াদী শিক্ষা বলা হয়। ওকে, তো এই ছিল মোট তোমাদের আজকে 12টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। সাথে সাথে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট, নোটিফিকেশানের আপডেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানে। আর এই ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, সকলে সেখানে যুক্ত হবে। আর যে দুটো বইয়ের কথা আমি বললাম, একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক, যেটা 344 পেজের, দাম রয়েছে 125 টাকা মাত্র। আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, ওটার দাম রয়েছে 180 টাকা এবং যার পেজ সংখ্যা প্রায় 300-র কাছাকাছি রয়েছে। তো এই দুটো বই অবশ্যই ক্রয় করবে। যদি তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ওখান থেকে মেসেজ করো, সেখানে সম্পূর্ণ তথ্য তোমাদের শেয়ার করে দেবো। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না সকলে। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা মন দিয়ে করো। একদিন না একদিন ইন্টারভিউ হবেই, তাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও। কম্পিটিশন অনেক হাই হতে পারে। তো ভিডিও শেষ করছি। জয় হিন্দ, নমস্কার।